হ্যালো টাপার্স, ওয়েলকাম ব্যাক টু ফ্যামিলি। ক্লাস 12 সেমিস্টার 4 এটাই সাজেশন তোমাদের শেষ ভিডিও। অর্থাৎ আমরা এর পরেও কয়েকটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর এই প্রশ্ন আলোচনার মাধ্যমে ক্লাস 12 অর্থাৎ তোমাদের মাঝে আমাদের ইতিহাসের মাধ্যমে পৌঁছে যাবে শেষ ভিডিও। তোমরা এই অল্প সময়ের ভিতরে হ্যালো টপার্সকে যতটা ভালোবাসা দিয়েছো, হ্যালো টপার্স তোমাকে অবশ্যই বা তোমাদের অবশ্যই সারা জীবন মনে রাখবে। কেননা হ্যালো টপার্সের যাত্রাপথ কিন্তু 2026-এর তোমাদের দিয়ে শুরু হয়েছে। অর্থাৎ 2026-এর 10 এবং 2026-এর 12 তোমাদের দিয়েই কিন্তু হ্যালো টপার্সের যাত্রা। তো তাই তোমাদের স্মরণে হ্যালো টপার্স সারা জীবনই থাকবে। তো দেখো, এবছর প্রশ্ন অনুযায়ী আমরা যা দেখতে পাচ্ছি যে প্রশ্ন কেমন যেন একটু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কেমন যেন আমাদের সাইড কেটে তার পাশের প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসছে। যার কারণে হয়তো অনেকের পরীক্ষা একটু খারাপ হলেও যারা অ্যান্সার করে আসতে পারছো বা লিখতে পারছো তারা কিন্তু অবশ্যই ভালো মার্কস পাবে। তাই তোমাকে একটা কথা বলছি, পরীক্ষার সময় অবশ্যই মাথা ঠান্ডা করে লিখবে, অর্থাৎ আর একটু বোঝার চেষ্টা করবে যে কোন প্রশ্নের সাথে তোমার ওই প্রশ্ন রিলেটেড আছে। অবশ্যই কোনো না কোনো প্রশ্নের সাথে সেই প্রশ্ন যা রিলেটেড থাকবে, তাহলে তুমি যদি মাথা ঠান্ডা করে লাগবে অবশ্যই তোমার পরীক্ষা ভালো হবে। চলো দেখা যাক কোন কোন গুরুত্বপূর্ণ গুলো আছে সাজেশন তোমাদের জন্য। তো চলো দেখো, আমরা যদি প্রথমে যে প্রশ্নটা আছে মহাবিদ্রের প্রকৃতি চরিত্র আলোচনা করো, দেখো এর ভিতরে কিন্তু আমরা অনেকগুলো প্রশ্ন দেখতে পাবো। এটা কিন্তু বড় ভিডিও আমি দিয়ে দিয়েছি 8 নম্বরের কোশ্চেনের মতো করে। যদিও তোমাদের এর থেকে 8 নম্বরের কোনো প্রশ্ন পড়ে না, তাও তুমি যদি ওই প্রশ্নটা দেখো যেভাবেই আসুক না কেন, মহাবিদ্রোহকে কেন সামন্ত বিদ্রোহ বলা হয়, মহাবিদ্রোহকে কেন প্রথম স্বাধীনতা বিদ্রোহ বলা হয়, মহাবিদ্রোহকে কেন জাতীয় বিদ্রোহ বলা হয়, মহাবিদ্রোহের সীমাবদ্ধতা, মহাবিদ্রোহের ব্যর্থতা, প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এখানে পেয়ে যাবে তুমি। তো তারপরে দেখো 2 নম্বরে কি আছে, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের রাজনৈতিক কারণ লেখো। 3 দাগ 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের অর্থনৈতিক কারণটা লেখো। সামাজিক কারণটা আমরা একটু দেখে যাব। সামাজিক কারণ দেখো 1857 সালের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের কিরূপ মনোভাব ছিল। 5 দাগ 1857 সালের মহাবিদ্রোহের পশ্চাতে চূড়ান্ত বা তাৎক্ষণিক কারণটি উল্লেখ করো, অথবা টিকা লেখো এনফিল্ড রাইফেল। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু হ্যালো টপার্সে দেওয়া আছে। তারপরে দেখো আমরা মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ আলোচনা করো এবং মহাবিদ্রোহের ফলাফল আলোচনা করো। মঙ্গল পাণ্ডে কেন স্মরণীয়? আর আমরা এখানে আরেকটা প্রশ্ন দেখবো, ঝাঁসির রানী লক্ষ্মীবাই কেন স্মরণীয়? লক্ষ্মীবাই কেন স্মরণীয়? আমরা এই প্রশ্নটাও দেখে যাব। তাহলে এখান থেকে তোমার 7 মার্ক অবশ্যই বাঁধবে তুমি যদি এই কটা প্রশ্ন খুব ভালো করে রেডি করে যাও। আমাদের প্রশ্ন তোমার পরীক্ষায় যদি কোথাও তোমার সমস্যা হয় সেটা কিন্তু আমাদের ইউনিট 4। দেখো ইউনিট 4। তো চলো দেখা যাক ইউনিট 4 এ আমাদের কোন কোন প্রশ্নগুলো আছে। দেখো ইউনিট 4, ইউনিট 4 অর্থাৎ ইউনিট 4 এর প্রত্যেকটা প্রশ্ন 4 নাম্বার এবং 3 নাম্বারের 4 ইউনিট থেকে যত প্রশ্নগুলো আছে একই জায়গায় দেওয়া আছে সবগুলো। তো দেখো এই প্রশ্নের ভিতরে তোমার উত্তর যেটা জানা নেই তুমি অবশ্যই তাড়াতাড়ি করে কমেন্টসে জানাবে। তোমার কমেন্টসের 1 ঘন্টার ভিতরে সেই উত্তরটা দেওয়ার চেষ্টা করব। চলো দেখা যাক প্রশ্নগুলো দেখে নাও। থিওডর বেক কে ছিলেন? 2 দাগ মুসলিম লীগ কেন প্রতিষ্ঠিত হয়? টিকা লেখো কলকাতা হত্যাকাণ্ড। 4 দাগ মুসলিম সমাজের সংস্কারে স্যার সৈয়দ আহমেদের ভূমিকা আলোচনা করো। 5 দাগ দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝো? 6 দাগ টিকা লেখো মুসলিম লীগের লাহোর অধিবেশন। 7 দাগ সিমলা বৈঠক বা সিমলা ডেপুটেশন ভারত ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? দেখো এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু 3 অথবা 4 নম্বরে আসতে পারে। যদি আমরা 4 নম্বরের মতো করেই পড়বো, যদি 4 আসে একটু বড় লিখবো, 3 আসলে তুলনামূলকভাবে কি করব, একটু ছোট লিখবো। চলো টিকা লেখো গান্ধী আরোহণ চুক্তি বা দিল্লি চুক্তি। 9 দাগ গান্ধীজি চম্পারণ সত্যগ্রহ আন্দোলন সম্পর্কে টিকা লেখো। 10 দাগ চরমপন্থী বা সংগ্রামশীল জাতীয়তাবাদের উন্মেষের পটভূমি বিশ্লেষণ করো। দেখো এখানে কিন্তু আমরা নরমপন্থী এবং চরমপন্থীর তুলনামূলক পার্থক্য লিখিয়েছি। তুমি ওই প্রশ্ন যদি পড়ো তাহলে অবশ্যই নরমপন্থী যদি আসে তুমি নরমপন্থী লিখতে পারবে, চরমপন্থী আসলে চরমপন্থী লিখতে পারবে, এবং নরমপন্থী এবং চরমপন্থীর মতগত পার্থক্য যদি আসে সেক্ষেত্রে তুমি কিন্তু লিখতে পারবে। একটা প্রশ্ন থেকে 3টে প্রশ্ন উত্তর লিখতে পারবে তুমি। তারপর 11 দাগ আছে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা সম্পর্কে সেফটি ভালভ তত্ত্ব বা তত্ত্ব আলোচনা করো। দেখো এখানে যদি সেফটি ভালভ তত্ত্বের জায়গায় যদি অ্যালেন অ্যাক্টিভিয়াম হিউম আসে তাহলে তো সেমি আনসার হবে। দেখো তারপর লেখো টিকা লেখো মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। 13 দাগে জাতীয় কংগ্রেসের নরমপন্থী পর্ব বলতে কি বোঝো? যে কথাটা এখানে বলেছিলাম। দেখো তারপরে দেখো 14 দাগে কি আছে, ভারত ছাড়ো আন্দোলন নারী সমাজের অংশগ্রহণ সম্পর্কে আলোচনা করো। 15 দাগে মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? 16 দাগে টিকা লেখো লখনৌ চুক্তি। 17 দাগে টিকা লেখো সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি। 18 দাগে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের অংশগ্রহণ আলোচনা করো। 19 দাগে আছে কি বুড়িবালামের যুদ্ধ।
20 দাগে আছে কি সুরাট বিচ্ছেদের তাৎপর্য, 21 আছে কি সশস্ত্র সংগ্রামে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা আলোচনা করো। দেখো 22 আছে কি টিকা লেখো ওয়াভেল পরিকল্পনা, 23 কি আছে অলিন্দ যুদ্ধ, 24 কি আছে টিকা লেখো পুনা চুক্তি এবং 25 কি আছে ক্রিপস মিশন। আমরা কিন্তু এখান থেকে আর একটা যে গুরুত্বপূর্ণ আমরা প্রশ্ন তোমাদের পড়িয়েছিলাম, ডান্ডি অভিযান পড়িয়েছিলাম, এখান থেকে এটা একটু দেখে যাবে ডান্ডি অভিযান। তারপর এখানে আমরা দেখতে পাবো কি ক্রিপস মিশনের ব্যর্থতা। দেখো টিকাটা ভালো করে পড়ে যাবে, তাহলে কিন্তু তুমি ক্রিপস মিশন থেকে যা আসুক না কেন তুমি এখানে খুব সুন্দর করে লিখতে পারবে। তো ব্যাপার হচ্ছে দেখো, তারপরে এখানে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো যদি আমরা এই প্রত্যেকটা প্রশ্ন রিলেটেড করে দেখে যাই, দেখো রশিদ আলী দিবস পড়িয়েছিলাম এখান থেকে, রশিদ আলী দিবস, রশিদ আলী দিবস। চলো এই যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো খুব সুন্দর করে দেখে যেও। দেখো তারপরে আমরা যদি পরের অধ্যায় দেখি, দেখো ভারতীয় গণপরিষদ অর্থাৎ ইউনিট 5 এখান থেকে আমাদের 7 নাম্বার পর্বে। চলো এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাও। ভারতীয় গণপরিষদ বা সংবিধান সভার গঠন ও কার্যাবলী লেখো। 1990 এর দশকে ভারতের অর্থনৈতিক উদারীকরণ বলতে কি বোঝো? 3 দাগ ভারতীয় সংবিধানের দুটি বৈশিষ্ট্য লেখো, দুটি জায়গায় এখানে 4টি লিখবে। 4 দাগে টিকা লেখো পঞ্চশীল নীতি, 5 দাগে টিকা লেখো বান্দুং সম্মেলন, 6 দাগে প্রথম দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয়টাকে কিন্তু আমরা কি বলি নেহেরু মহলানা বিশ পরিকল্পনাও বলি, এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো, এবং 7 দিকে আছে মৌলিক অধিকার কিভাবে নাগরিকদের সুরক্ষা প্রদান করে। দেখো এখান থেকে এই প্রশ্নগুলো খুব সুন্দর করে দেখে যেও। অর্থাৎ যে প্রশ্নগুলো আছে এখানে এখানে কত মার্ক পাবে তোমার পরীক্ষায় 7 মার্ক পাবে। আর তোমার যদি কোনো প্রশ্ন যদি মনে হয় যে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে তাহলে এবং তুমি উত্তর জানো না, সেটা কিন্তু তাড়াতাড়ি করে আমাদের কমেন্টসে জানাবে। এক কথা দিলাম, তুমি কমেন্টস করার 1 ঘন্টার ভিতরে আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো তারপরে আমাদের কি আছে ইউনিট 6। দেখো ইউনিট 6 এ আছে 1971 খ্রিস্টাব্দে ভারত পাকিস্তান যুদ্ধের প্রেক্ষাপট কি ছিল। 2 বাংলাদেশে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা লেখো। 3 বাংলাদেশের মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের ভূমিকা উল্লেখ করো। 4 দাগে কি আছে সিমলা চুক্তি, 5 দাগে কি আছে অপারেশন সার্চলাইট। দেখো এই প্রত্যেকটা প্রশ্নের সাথে প্রত্যেকটা প্রশ্নের একটা কি আছে রিলেটেড আছে বা রিলেশন আছে। অর্থাৎ যদি তুমি এই ভারত পাকিস্তানের যুদ্ধের বিবরণটা খুব সুন্দর করে পড়ো তাহলে তুমি এখান থেকে অপারেশন সার্চলাইট বলো, সিমলা চুক্তি বলো, শেখ মুজিবুর রহমানের অবদান বলো, ভারতের ভূমিকা বলো, প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবে। দেখো আমরা এখান থেকে আরো তোমাদের কোন প্রশ্নের উত্তর লিখে দিয়েছিলাম বলো তো, শ্যাম ম্যানকেশের ভূমিকা লেখো, মানাকেশের ভূমিকা লেখো। তারপর তোমাদের এখান থেকে দেখো আরো 2-1টা প্রশ্ন আমরা বলে রাখছি, যেহেতু তোমাদের প্রশ্ন একটু ঘুরিয়ে আসছে সেহেতু আমাদের প্রস্তুতিও একটু ঘুরিয়ে নিতে হবে। চলো এইখানে দেখো শ্যাম মানাকেশের ভূমিকার সাথে সাথে আমরা এখানে পড়বো আগরতলা ষড়যন্ত্র মামলা, আগরতলা ষড়যন্ত্র মামলা। আমরা এখানে পড়বো সিন্ধু জল চুক্তি, সিন্ধু জল চুক্তি। আমরা এখানে পড়বো সিট মহল বিনিময়, সিট মহল বিনিময়। দেখো এই কয়টা প্রশ্ন আমরা এখান থেকে খুব ভালো করে দেখে যাব। এবং দেখো 8 নাম্বারের তোমাদের জন্য কোন কোন প্রশ্নগুলো রাখা হয়েছে। 8 নাম্বারের প্রশ্ন আমরা জানি, 8 নাম্বারের প্রশ্ন আমরা জানি শুধুমাত্র আমাদের ইউনিট 4 থেকে পড়ে। কোন ইউনিট থেকে পড়ে? ইউনিট 4 থেকে পড়ে। সেক্ষেত্রে দেখো আমরা অবশ্যই দেখে যাব আলীগড় আন্দোলনের প্রেক্ষাপট কর্মসূচি উল্লেখ করো, অথবা আলীগড় আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। 2 দাগটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য এই বছর। 2 নম্বরে কি বলেছে, নরমপন্থী নামে কারা পরিচিত? 1885 থেকে 1905 খ্রিস্টাব্দে পর্যন্ত জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃবৃন্দের কার্যাবলীর মূল্যায়ন করো। দেখো এই প্রশ্নটা খুব সুন্দর করে রেডি করে দেবো, প্রথম দুটো প্রশ্ন। দেখো তারপরে কি আছে, ভারতের রাজনীতি ও অর্থনীতির উপরে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। 4 দাগে কি বলেছে, 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণে গুরুত্ব আলোচনা করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 5 দাগে গেছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষ চন্দ্র বসুর অবদান আলোচনা করো। দেখো আমার মনে হয় 4 অর্থাৎ 3, 4, 5 এখান থেকে একটা প্রশ্ন পরীক্ষায় পড়তে পারে। 3, 4, 5 ওই জন্য 3, 4, 5 এই প্রশ্ন 3টি খুব সুন্দর করে অবশ্যই তুমি রেডি করবে। দেখো 6 দাগে আছে ভারতের রাজনীতি ও অর্থনীতিতে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। ভারতের রাজনীতি ও অর্থনীতি দেখো এই প্রশ্নটা দেওয়া আছে। এবং 7 দাগে কি বলছে, সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো। সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো।
দেখো এই যে প্রশ্নগুলো আছে, দেখো অনেক জায়গায় আবার আমাদের যে রাওলাট আইন, অর্থাৎ এটা আমাদের তৃতীয় অধ্যায় রাওলাট আইনও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। রাওলাট আইন, অর্থাৎ এই রাওলাট আইনের ফলস্বরূপ কি হয়েছিল, আমাদের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড দেখে যাবে, এটা কিন্তু আমরা তোমাদের প্রশ্নে দিয়েছি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তো দেখা যাচ্ছে কি যে এই যে প্রশ্নগুলো দেওয়া আছে, এই প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে রেডি করে যাবে। দেখো আজ তোমরা 12, অর্থাৎ এই 12 পরীক্ষার মাধ্যমে তোমাদের অর্থাৎ স্কুল জীবন শেষ। এরপরে তোমরা তোমার জীবনের যুদ্ধে নামবে, অর্থাৎ বিভিন্ন কম্পিটিটিভ লাইনে তোমরা চলে যাবে। তো কম্পিটিটিভ লাইনে চলে গেলেও তোমাদের স্মৃতি থেকে যাবে হ্যালো টপার্সে। তো তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হোক। আর একটা শেষ কথা যেটা বলছি, যদি তোমার কোনো প্রশ্নে এখনো সমস্যা থেকে থাকে, তুমি তাড়াতাড়ি কমেন্টে জানাও, আমরা তোমাকে সেই প্রশ্নটা অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। দেখো তোমার সাবস্ক্রাইব হ্যালো টপার্সের ইতিহাস। চলো তোমার একটা সাবস্ক্রাইবের মাধ্যমে হ্যালো টপার্সের ইতিহাস হয়ে থাকুক তোমার স্মৃতি। ধন্যবাদ।